এবারে এই দুজনের ক্যারিয়ারের ব্যাপারে আলোকপাত করা যাক। ভিকটিম এবং খুনি। কুনিহিকো হিদাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটা বেসরকারি হাই স্কুল থেকে পাশ করার পর সেই বিশ্ববিদ্যালয়েরই সাহিত্য এবং দর্শন নিয়ে পড়াশোনা করে। ডিগ্রি শেষ হলে প্রথমে যোগ দেয় একটা বিজ্ঞাপন সংস্থায় এবং পরবর্তীতে একটা প্রকাশনা সংস্থায়। প্রায় 10 বছর আগে তার লেখা একটা ছোট গল্প একটা সাহিত্য পত্রিকায় সেরা নতুন কণ্ঠের পুরস্কার জিতে নেয়। সেখান থেকেই তার ঔপন্যাসিক জীবনের শুরু। পরবর্তী 2-2.5 বছর অবধি অবশ্য তার কোনো বই খুব বেশি একটা বিক্রি হয় না, কিন্তু চতুর্থ বছরে প্রকাশিত নিভে যাওয়া অনল জিতে নেয় নামকরা একটি সাহিত্য পুরস্কার। সেখান থেকেই বিখ্যাত লেখক হিসাবে তার উত্থানের শুরু। ওসামু নোনোগুচি পৃথক একটা বেসরকারি হাই স্কুল থেকে পড়াশোনার পাঠ চুকানোর পরে ভর্তি হয় সরকারি একটা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগে। তার মেজর ছিল জাপানি সাহিত্য। শিক্ষকতার পেশায় যোগদানের পরীক্ষাতেও উতরে যায় সে। যোগ দেয় সরকারি মিডল স্কুলে। এই বছরের শুরুতে স্বেচ্ছা অবসর নেবার আগ অবধি 3টা পৃথক পৃথক স্কুলে চাকরি করে সে। আমার সাথে নোনোগুচির যেখানে পরিচয় হয় সেটা ছিল তার দ্বিতীয় কর্মস্থল। বছর 2 আগে একটা দ্বিবার্ষিক কিশোর পত্রিকায় গল্প ছাপানোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে লেখালেখির জীবনে পদার্পণ তার। এখন অবধি কোনো উপন্যাস প্রকাশিত হয়নি। হাই স্কুল থেকে দুজন ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করলেও ওসামু নোনোগুচির ভাষ্যমতে 7 বছর আগে আবার দেখা হয়ে যায় দুজনের। হিদাকার নাম খবরের কাগজে দেখার পর বন্ধুর সাথে যোগাযোগ করে সে। খুব সম্ভবত এই কথাটা সত্যিই বলেছে নোনোগুচি, কারণ তাদের দুজনের পুনরায় যোগাযোগের 6 মাসের মাথায় নিভে যাওয়া অনল বইটার জন্যে সাহিত্য পুরস্কার লাভ করে কুনিহিকো হিদাকা। এই উপন্যাসটার একটা পাণ্ডুলিপি নোনোগুচির বাসায় খুঁজে পাই আমরা। সুতরাং এটা বলাটা অত্যুক্তি হবে না যে পুরনো বন্ধুর সাথে যোগাযোগের ফলস্বরূপ পাল্টে যায় হিদাকার ভাগ্য। নিভে যাওয়া অনল বইটার সম্পাদকের সাথে কথা বলতে গিয়েছিলাম আমি। ছোটখাটো লোকটা, বর্তমানে একটা সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। তার কাছে আমি মূলত জানতে চাই, পূর্বে প্রকাশিত লেখাগুলো বিবেচনায় নিয়ে তার কি মনে হয় কি না কুনিহিতো হিদাকার পক্ষে ওরকম একটা উপন্যাস লেখা সম্ভব। আমার প্রশ্নের জবাব দেবার আগে পাল্টা আরেকটা প্রশ্ন করে মিস্টার মাইমুরা, আপনি কি ওসব গোস্ট রাইটার ছাইপাঁশ নিয়ে তদন্ত করছেন? এটা পরিষ্কার যে মিস্টার মাইমুরা আমার থিওরির সাথে বিশেষ একমত নন। মৃত্যুর পর কুনিহিকো হিদাকার সুনাম নষ্ট করে তার কোম্পানিরও কোনো লাভ হবে না। এটাকে আসলে এখনো শক্ত কোনো থিওরি বলতে নারাজ আমি। এটার পক্ষে যথেষ্ট প্রমাণাদি এখনো নেই আমাদের কাছে। আমি কেবল সব কিছু খতিয়ে দেখছি, এই যা। আমি বলি, তদন্তের বিষয় আশয় আপনি আমার চেয়ে ঢের ভালো বোঝেন, কিন্তু এরকম গুজবের পেছনে ছোটা আর আলিয়ার পেছনে ছোটা একই কথা, সময় নষ্ট। এটুকু বলে
কিছুক্ষণ চুপ করে থাকলেন সম্পাদক সাহেব। এরপর আমার প্রশ্নের জবাবে বললেন, সত্যিকার অর্থেই নিভে যাওয়া অনল হিদাকার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার উন্নতি ছিল চোখে পড়ার মতন। রাতারাতি এরকম অগ্রগতি সাধারণত দেখা যায় না। তাহলে আপনার মতে এই বইটা পূর্বে প্রকাশিত ওনার অন্যান্য বইয়ের চাইতে মানগত দিক দিয়ে ভালো? তা বলা যায়, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো এটা অপ্রত্যাশিত কিছু না, অন্তত আমার কাছে। হিদাকা বরাবরই শক্তিশালী লেখক। শুরুর দিকে লেখাগুলোই কিছুটা খামখেয়ালিপনা ছিল অবশ্য। সেজন্যই ওই বইগুলো বেশি পাঠকপ্রিয়তা পায়নি। কিন্তু বাহুল্যের কারণে মূল বার্তাটা ধরতে পারেনি অনেকেই। কিন্তু নিভে যাওয়া অনল একদম বাহুল্য বর্জিত। আপনি নিজে পড়েছেন কি বইটা? হ্যাঁ, পড়েছি, বেশ ভালো ছিল। আমার মতে এটাই হিদাকার সেরা কাজ। এই বইয়ের গল্পটা মূলত সাধারণ এক চাকুরিজীবীকে নিয়ে। একটা জায়গায় কোম্পানির ট্যুরে গিয়ে আতশবাজির প্রদর্শনী দেখে মুগ্ধ হয়ে যায় সে। সিদ্ধান্ত নেয় চাকরি বাদ দিয়ে আতশবাজির ব্যবসা শুরু করার। মূল গল্পটা আসলেই ভালো। আমার সবচেয়ে উপভোগ্য লেগেছে বিভিন্ন ধরনের আতশবাজির বিস্তারিত বিবরণ। এই উপন্যাসটা তো ধারাবাহিকভাবে কোথাও প্রকাশিত হয়নি, একেবারে লিখে জমা দিয়েছিলেন হিদাকা, তাই না? ঠিক বলেছেন। উনি উপন্যাসটা লেখা শুরু করার আগেই কি আপনারা এই বিষয়ে কথা বলেছিলেন? নিশ্চয়ই। আমাদের এখানে যত লেখক আছে সবার সাথেই এভাবে কাজ করি আমরা। মিস্টার হিদাকার সাথে কি বিষয়ে কথা হয়েছিল আপনার তখন? মূল প্লটটা নিয়ে আলাপ করি আমরা। সেই সাথে প্রধান চরিত্রটা কেমন হবে, বর্ণনার ধরন, এইসব আর কি। মূল সিদ্ধান্তগুলো কি সব আপনারা একসাথে নিতেন? না, এগুলো মিস্টার হিদাকার নিজের ব্যাপার। হাজার হলেও তিনিই তো লেখক। আমি শুধু আলোচনার মাধ্যমে কিছুটা মতামত দিয়েছি আর কি। মূল চরিত্র যে আতশবাজির কারিগর হবে এই সিদ্ধান্তটা কি মিস্টার হিদাকা নিয়েছিলেন? হ্যাঁ। আইডিয়াটা শুনে আপনার কেমন লেগেছিল? মানে আমার পছন্দ হয়েছিল কিনা জানতে চাচ্ছেন? আমি বোঝাতে চাইছি এই ধরনের আইডিয়ার কথা তার মুখে আগেও শুনেছেন কি না। না, তা শুনিনি, কিন্তু অবাকও হয়নি। এমন নয় যে আতশবাজির কারিগরদের নিয়ে সেই প্রথম লিখেছে। আচ্ছা মিস্টার মাইমুরা, উপন্যাসটাই কি এমন কিছু ছিল যা আপনার সাথে আলোচনার প্রেক্ষিতে সেখানে রেখেছিলেন মিস্টার হিদাকা? বড়সড় কিছু না। চূড়ান্ত খসড়াটা দেখার পর কিছু বিষয়ে পরামর্শ দেই আমি, কিন্তু সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন কি না সেটা পুরোপুরি হিদাকার সিদ্ধান্ত। শেষ প্রশ্ন, মিস্টার হিদাকা যদি কারো লেখা অনুকরণ করে নিজের মতো করে লেখেন সেটা কি আপনি ধরতে পারবেন? জবাব দেবার আগে কিছুক্ষণ ভাবলেন মাইমুরা। সত্যি বলতে না। বর্ণনার ধরন আর শব্দের ব্যবহারই মূলত একজন লেখককে আরেকজন থেকে আলাদা করে। তবে শেষ পর্যন্ত আরেকটা কথা যোগ করা থেকে পিছপা হলেন না মিস্টার মাইমুরা। ডিটেকটিভ,
নিভে যাওয়া অনল নিঃসন্দেহে হিদাকার মৌলিক কাজ। এটা লেখার সময় বেশ কয়েকবার দেখা হয়েছিল আমাদের। অনেক খেটেছে সে এটার পেছনে। মাঝে মাঝে তো আমার মনে হতো এই বুঝি পুরোপুরি ভেঙে পড়বেন। অন্য কারো উপন্যাস হলে এমনটা কিন্তু ঘটতো না। তার এই কথার প্রেক্ষিতে আমি আর কথা বাড়াইনি। ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে বের হয়ে এসেছি। তবে মনে মনে একটা পাল্টা যুক্তি ঠিকই তৈরি করে ফেলেছিলাম। কোনো কিছু নিয়ে আনন্দিত হবার অভিনয় করাটা কঠিন হলেও এর বিপরীতটা তুলনামূলক সোজা। সম্পাদক সাহেব যাই বলুন না কেন, আমি এখনো আমার গোস্ট রাইটার থিওরি নিয়ে আত্মবিশ্বাসী। একজন পুরুষ যখন আরেকজন পুরুষকে হত্যা করে, প্রায়শই দেখা যায় ঘটনার সাথে কোনো নারীর প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা থাকে। তবে ওসামু নোনাগুচির জীবনে কোনো নারী আছে কি না সেই বিষয়ে আমরা এখনো কোনো প্রকার তদন্ত করিনি। ডিপার্টমেন্টে সবারই ধারণা এই খুনটা আসলে ওই ধরনের কিছু নয়। হয়তো মিস্টার নোনোগুচির ব্যক্তিত্বের কারণেই এমনটা ধারণা হয়েছে সবার। তার চেহারা কুৎসিত তা বলবো না, কিন্তু নোনোগুচির পাশে কোনো নারীকে কল্পনা করাটা খানিকটা কষ্টকরই বটে। তবে আমাদের আন্দাজ ভুল। অন্তত একজন নারীর সাথে বিশেষ সম্পর্ক ছিল তার। আমার পরে তদন্ত দলের যারা নোনোগুচির অ্যাপার্টমেন্টে তল্লাশির জন্য যায় তারা এই তথ্যটা আবিষ্কার করে। মোট 3টে সূত্র পায় তারা। প্রথমটা হচ্ছে চেক প্যাটার্নের মেয়েলি ডিজাইনের একটা অ্যাপ্রন। ধোয়া এবং আয়রন করা অ্যাপ্রনটা সুন্দর মতো ভাঁজ করে রাখা ছিল ওসামু নোনোগুচির ড্রয়ারে। আমাদের ধারণা মাঝে মাঝে নোনোগুচির বাসায় এসে টুকটাক কাজ করার সময় অ্যাপ্রনটা পরে সেই নারী। দ্বিতীয় সূত্রটা হচ্ছে একটা সোনার নেকলেস। প্যাকেট থেকে অবশ্য বের করা হয়নি ওটা। একটা নামকরা জুয়েলারি দোকান থেকে কেনা হয়েছিল নেকলেসটা, খুব সম্ভবত উপহার দেওয়ার উদ্দেশ্যে। তৃতীয় সূত্র হচ্ছে একটা জরিপের ফর্ম। সুন্দর মতো ভাঁজ করে নেকলেসের বাক্সের সাথেই রাখা ছিল ওটা। জরিপের ফর্মটা ওকিনাওয়ার একটি ট্রাভেল এজেন্সির। বছর 7 আগের মে মাসের 10 তারিখ দেয়া ফর্মটায়। ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল জুলাই মাসের 30 তারিখে। এই সময়টায় সাধারণত ছুটি থাকে শিক্ষকদের। কিন্তু ফর্মটা যেহেতু পূরণ করে ফেরত দেওয়া হয়নি, এটা পরিষ্কার যে ঘুরতেও যাওয়া হয়নি নোনোগুচির। 2 ভ্রমণকারীর নামও লেখা আছে ফর্মটায়। একটা হচ্ছে ওসামু নোনোগুচি, আরেকটা হাতসুকো নোনোগুচি, বয়স 29 বছর। কিন্তু আমরা খোঁজ খবর নিয়েও এই নামে কাউকে খুঁজে পাইনি। অন্তত ওসামু নোনোগুচির আত্মীয়দের মধ্যে এই নামে কেউ নেই। আমাদের ধারণা হাতসুকো নোনোগুচি একটা ছদ্মনাম। কাউকে নিজের স্ত্রীর বেশে ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল নোনোগুচি। এখান থেকে আন্দাজ করা যায় যে 7 বছর আগে অন্তত একজন নারীর সাথে হলেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওসামু নোনোগুচির। খুব সম্ভবত এখনো সেই নারীর জন্যে আবেগ কাজ করে তার। নতুবা নেকলেস আর অ্যাপ্রনটা ওভাবে যত্ন করে রেখে দেওয়া হতো না। চিফের কাছে
এই ব্যাপারটা আরও খতিয়ে দেখার জন্যে অনুমতি চেয়েছি আমি। হাতসুকোর সাথে আমাদের কেসের কোনো সম্পর্ক আছে কি না জানি না, তবে নিভে যাওয়া অনল বইটা খ্যাতি লাভ করে মোটামুটি সেই সময়েই। আমার কেন যেন মনে হচ্ছে সেই সময়ে ননগুচির সাথে যার সম্পর্ক ছিল তার সাথে কথা বললে আমি হয়তো নতুন কিছু তথ্য জানতে পারবো। প্রথমে ওসামুকেই জিজ্ঞেস করি আমি। আমরা তার অ্যাপার্টমেন্টে নেকলেস আর জরিপের ফর্মটা খুঁজে পেয়েছি শুনে হাসপাতালের বিছানায় প্রায় অর্ধেক উঠে বসে সে। আপনি কি আমাকে বলবেন যে অ্যাপ্রনটা কার? নেকলেসটা কাকে দেওয়ার পরিকল্পনা ছিল আপনার? আর কার সাথে ওকিনাওয়ায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন? এর আগে করা আমার প্রশ্নগুলো শুনে খুব একটা বিচলিত হয়নি ননগুচি, কিন্তু এবারে তার চেহারায় পরিষ্কার দুশ্চিন্তার ছাপ পড়তে দেখলাম। এর সাথে আপনাদের কেসের কি সম্পর্ক? আমি একটা খুন করেছি, সেজন্যে আমাকে শাস্তি পেতে হবে, কিন্তু তাই বলে আমার ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলতে হবে যার সাথে কেসের কোনো সম্পর্কই নেই। আমি তো আপনাকে বলিনি যে এসব তথ্য পুরো দুনিয়ার মানুষ জানবে, শুধুমাত্র আমি জানব। আমার যদি মনে হয় যে কেসের সাথে এসব তথ্যের কোনো সম্পর্ক নেই, তাহলে আর আপনাকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না। মিডিয়ার লোকজনের কানেও কিছু যাবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, ভদ্রমহিলাকে কেউ বিরক্ত করবে না। মাফ করবেন কাগা, কিন্তু কেসের সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমার মুখের কথাই বিশ্বাস করে নিতে হবে আপনাকে। আমাকে বলে দিলেই কিন্তু ঝামেলা মিটে যায়, নতুবা আমরা তদন্ত করতে বাধ্য হব। সেক্ষেত্রে নিঃসন্দেহে সব কিছু বেরিয়ে আসবে। আর একবার আমাদের গোয়েন্দারা এই বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলে মিডিয়ার লোকজনের কাছেও ব্যাপারটা গোপন থাকবে না। সেটা নিশ্চয়ই চাইবেন না আপনি। আমার হাজারো চাপাচাপি সত্ত্বেও মহিলার নামটা মুখে আনল না ওসামু ননগুচি। এমনকি তার অ্যাপার্টমেন্টে আমাদের বারবার তল্লাশি চালানোর বিষয়টা নিয়েও আপত্তি তুলল। আপনারা ওভাবে বারবার আমার ব্যক্তিগত জিনিসগুলো ওলটপালট না করলেই খুশি হব। ওখানকার অনেকগুলো আমি উপহার হিসেবে পেয়েছি বন্ধুদের কাছ থেকে। সেগুলোর গুরুত্ব আমার কাছে অনেক বেশি। এই সময় ডাক্তার এসে জানালো ননগুচির সাথে আমার সাক্ষাতের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে, বেরিয়ে যেতে হবে। আমারও মনে হলো যা জানার আপাতত জেনে গিয়েছি। ওই মহিলার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। ননগুচির মোটিভের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো তথ্য হাতে আসতে পারে তাহলে। প্রথমে ননগুচির প্রতিবেশীদের সাথে গিয়ে কথা বললাম। জানতে চাইলাম তার অ্যাপার্টমেন্টে কোনো নারীকে কখনো আসতে দেখেছে কি না, কিংবা কারো গলার শব্দ শুনেছে কি না। পুলিশের সাথে কথা বলতে সাধারণত যারা দ্বিধাবোধ করে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রতিবেশীদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে কথা বলতে তাদের কোনো আপত্তি থাকে না। কিন্তু এক্ষেত্রে প্রতিবেশীরা খুব বেশি কিছু জানাতে পারল না। এমনকি ননগুচির পাশের ফ্ল্যাটে যে গৃহিণী থাকে, সেও কখনো কোনো নারীকে আসতে দেখেনি। গত কয়েক মাসের কথা বলছি না, কিন্তু গত কয়েক বছরের মধ্যে
কাউকে আসতে দেখেছেন কি? জবাবে মহিলা আমাকে বলল, প্রায় 10 বছর ধরে এখানে থাকছে সে, অর্থাৎ ননগুচির সমসাময়িক সময়েই অ্যাপার্টমেন্টটায় উঠেছিল তারা। কারো সাথে যদি ননগুচির সম্পর্ক থেকে থাকে সেটা জানবার কথা তার। একজনকে বোধহয় দেখেছিলাম, কিছুক্ষণ ভেবে বলে সে। তবে সেটা অনেক আগের কথা। মাফ করবেন, আমার পরিষ্কার মনে নেই কিছু। ওসামু ননগুচির ব্যক্তিগত এবং পেশাগত সব সম্পর্কগুলো নিয়েই নতুন করে ভাবা শুরু করলাম আমি। মার্চে যে স্কুল থেকে সে অবসর গ্রহণ করে সেই স্কুলটাই গেলাম প্রথমে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম প্রায় কেউই তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই বলতে পারছে না। আসলে ননগুচিকে কোনো অর্থেই মিশুক বলা সম্ভব নয়। কাজের বাইরে কারো সাথে সময় কাটিয়েছে সে, এমন ঘটনাও বিরল। এরপর আমি গেলাম মিডল স্কুলটায়। ওকিনাওয়ায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা এই স্কুলে চাকরিকালীন সময়েই করেছিল সে। তবে এখানে যাওয়ার ব্যাপারে একটা অনীহা কাজ করছিল আমার মধ্যে। আমিও তো এখানেই চাকরি করেছি। ক্লাস নেয়ার সময় শেষ হবার পরে স্কুলে যাই আমি। স্কুলের 3টা দালানের মধ্যে 2টো সংস্কার করা হয়েছে। তাছাড়া সব কিছু একদম 10 বছর আগে যেরকম দেখেছিলাম সেই রকমই আছে। গেটের সামনে গিয়ে হঠাৎ করেই ভেতরে ঢোকার সাহস হারিয়ে ফেললাম। শিক্ষার্থীরা দল বেঁধে বেরিয়ে যাচ্ছে স্কুল থেকে। এ সময় একটা পরিচিত মুখের দেখা পেলাম। ইংরেজির শিক্ষিকা মিসেস টোম। আমার থেকে বয়সে প্রায় 7-8 বছরের বড় হবেন ভদ্রমহিলা। পেছন থেকে তাকে ডাকলাম আমি। আমাকে চিনতে পেরে একটা হাসি ফুটল তার মুখে। হাসির সাথে খানিকটা বিস্ময়ও খেলা করছে চোখে। ননগুচির ব্যাপারে আলাপ শুরু করার আগে কুশল বিনিময় করলাম আমরা। প্রাক্তন সহকর্মীর নাম শোনা মাত্র গম্ভীর হয়ে গেল মিসেস টোমের চেহারা। স্কুলের পাশেই একটা কফি শপে আমরা বসলাম। আমি যখন চাকরি করতাম তখনও ছিল না এই কফি শপটা। ঘটনা শুনে তো আমাদের সবার মাথা ঘুরে গেছে। মিস্টার ননগুচি এমন কিছু করতে পারেন তা অবিশ্বাস্য, উত্তেজিত ভঙ্গিতে মাথা নেড়ে বললেন তিনি। আর কাকতালীয়ভাবে আপনিই কিনা এই কেসের তদন্ত কর্মকর্তা। জবাবে বললাম, এই কাকতালীয়তার জন্যেই আমার কাজ কঠিন হয়ে যাচ্ছে। সমস্যাটা বুঝতে পারছেন। এই ভঙ্গিতে মাথা নাড়লেন তিনি। এরপর আমার প্রশ্নোত্তর পর্ব শুরু করলাম। প্রথমেই জানতে চাইলাম ননগুচির জীবনে কোনো নারীর ব্যাপারে কিছু জানেন কি না তিনি। মিসেস টোম বললেন, এই প্রশ্নটার জবাব দেওয়া একটু কঠিন। আমি একদম নিশ্চিত হয়ে বলতে পারবো না, কিন্তু আমার ধারণা তার জীবনে কেউ ছিল না। এমনটা মনে হবার কারণ? অনুমান বলেই নার্ভাস ভঙ্গিতে হাসলেন মিসেস টম। আমি জানি এই ধরনের ব্যাপারে অনুমান করে কিছু বলা ঠিক নয়, কিন্তু সব কিছু বিবেচনা করে এটি আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে। আপনি কি জানেন যে অনেকেই কিন্তু মিস্টার ননগুচিকে ব্লাইন্ড ডেটে যাওয়ার ব্যাপারে সাহায্য করেছে? না, তা জানতাম না। সে কারো সাথে ডেটিংয়ে যাবে এটা আমার জন্য
বিশ্বাস করা একটু কষ্টকরই বটে। ক্যাজুয়াল ডেটিং নয়, বরং বিয়ে করার জন্যে কাউকে খুঁজছিল সে। আমি মোটামুটি নিশ্চিত আমাদের প্রধান শিক্ষক মহাশয়ও তার পরিচিত একজনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন ননগুচিকে, যে বিয়ে করার জন্যে এমন হন্য হয়ে পাত্রী খুঁজবে তার জীবনে তো কারও থাকার কথা নয়। কত বছর আগের কথা বলছেন? এখানকার চাকরি ছাড়ার খুব বেশি দিন আগের কথা না, তা 5-6 বছর হবে। তার আগে তখনও কি কাউকে খুঁজে দেবার ব্যাপারে কিছু বলতো সে? আমার আসলে একদম ঠিকঠাক মনে নেই। অন্য টিচারদের এই বিষয়ে কিছু জিজ্ঞেস করব। সেই সময় ননগুচির সাথে চাকরি করত এমন অনেকেই আছেন এখনো। জানালাম তেমনটা হলে আমার জন্যে খুবই ভালো হবে। একটা ডায়েরি বের করে সেখানে বিষয়টা টুকে নিলেন মিসেস টোম। এবারে আমার দ্বিতীয় প্রশ্নটা জিজ্ঞেস করলাম তাকে, ওসামু ননগুচি আর কুনিহিতো হিদাকার সম্পর্কের ব্যাপারে কিছু জানা আছে আপনার? ওহ, ততদিনে তো আপনি স্কুলের চাকরি ছেড়ে দিয়েছিলেন। কুনিহিকো হিদাকা যখন পুরস্কারটা জেতেন, আমার আসলে ঠিক মনে নেই যে তখন এখানে ছিলাম কিনা। সাহিত্য সম্পর্কে খোঁজ খবর রাখা হয়নি কখনোই। পুরস্কার তো দূরের ব্যাপার। ননগুচি যদি স্কুলে সবাইকে ঘটা করে না বলতো তাহলে আমিও জানতাম না। বন্ধু পুরস্কার জেতায় খুবই খুশি হয়েছিল সে। ওনার উপন্যাসগুলো পছন্দ ছিল না ননগুচির? বিশেষ কোনো ব্যাপারে অভিযোগ জানিয়েছিল কি? ওই ঘুরে ফিরে একই কথা, মিস্টার হিদাকা সাহিত্য বোঝেন না, তার চরিত্রগুলো বাস্তবসম্মত হয় না, বইগুলোর গুণগত মান ভালো না। নিভে যাওয়া অনল বইটার জন্যে যখন পুরস্কার জিতলেন হিদাকা, তখন ওসামু ননগুচির প্রতিক্রিয়া কি ছিল আপনার মনে আছে তা? আমি যদি বলি তার চেহারাটা হিংসায় বিকৃত হয়ে যেতে দেখেছিলাম, সেটাই বোধহয় বেশি মুখরোচক খবর হবে। কিন্তু সত্যি বলতে তাকে গর্বিতই মনে হয়েছিল। এই তথ্যটার সম্ভাব্য অর্থ অনেক কিছুই হতে পারে, তবে তথ্যটা দরকারি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ননগুচির কোনো প্রেমিকার ব্যাপারে কিছু জানতে না পারলেও একদম খালি হাতে ফিরে যেতে হচ্ছে না। সময় দেবার জন্যে মিসেস টোমকে ধন্যবাদ জানালাম। প্রয়োজনীয় আলাপ শেষ করার পর আমার প্রাক্তন সহকর্মী জানতে চাইল যে শিক্ষকতার চাকরি ছাড়ার পর কেমন আছি, নতুন চাকরি কেমন চলছে। কোনো মতে বিষয়টা এড়িয়ে গেলাম। এ ব্যাপারে কথা বলতে আমার আসলে ভালো লাগে না। কফি শপ থেকে বের হয়ে যে যার পথ ধরলাম। মিসেস টোমের সাথে দেখা হবার দিনেই ছবিটা হাতে এলো আমাদের। ননগুচির অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাতে গিয়ে এটা খুঁজে পেয়েছে মাকিমুরা। হাতসুকো নামের সেই নারীর বিষয়ে তথ্যের আশায় আবারও ননগুচির বাড়িতে এসেছিলাম আমরা। আমাদের প্রধান লক্ষ্য ছিল কোনো ছবি পাওয়া যায় কি না সেটা খুঁজে দেখা। আমি এক প্রকার নিশ্চিত ছিলাম ছবির ব্যাপারে। যে ব্যক্তি অ্যাপ্রন আর নেকলেসটা ওরকম যত্ন সহকারে রেখে দিয়েছে, সে অবশ্যই ছবিও যত্ন করে রাখবে। কয়েকটা অ্যালবাম চোখে পড়ল আমাদের, কিন্তু সেগুলোর একটাতেও সঠিক বয়সের
কাউকে খুঁজে পাইনি। ননগুচি ছবি কেন রাখবেন না? বিশ্রাম নেয়ার ফাঁকে মাকিমুরাকে জিজ্ঞেস করি আমি। হয়তো কোনো ছবি নেই তার কাছে। সাধারণত একসাথে কোথাও ঘুরতে গেলে স্মৃতি ধরে রাখার জন্যে ছবি তোলে যুগলরা। কিন্তু ননগুচি তো বোধহয় ওনিকাওয়া যেতে পারেনি, সেজন্যে ছবি নেই। আসলেই ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র যে ড্রয়ারে রেখে দিয়েছে, নিদেন পক্ষে একটা ছবি তো তার তোলারই কথা। অ্যাপ্রনটার উপস্থিতি প্রমাণ করে যে সে মহিলা একসময় নিয়মিত আসতো এই বাড়িতে। আমরা জানি যে তার একটা ক্যামেরা আছে, সুতরাং মহিলা যখন এখানে আসতো তখন একটা ছবি তুলতেই পারে সে। সেক্ষেত্রে একটু ভেবে বলে মাকিমুরা, আমরা ছবিটা খুঁজে পাচ্ছি না, কারণ ওটা কোথাও লুকিয়ে রাখা হয়েছে। ঠিক এটাই ভাবছিলাম আমি, কিন্তু লুকাবে কেন? তার বাসায় যে পুলিশ আসবে এটা তো সে জানতো না, তাই না? আরেকটা রহস্য, ঘরটায় তল্লাশি চালাচ্ছিল এই সময় ননগুচির বলা একটা কথা মাথায় খেলে গেল আমার। সেদিন হাসপাতালে সে বলেছিল তার ব্যক্তিগত জিনিসপত্র যেন তল্লাশির নাম করে নষ্ট না করি, বিশেষ করে বইগুলো। ননগুচির অফিস রুমটার এক পাশের দেয়াল জুড়ে বইয়ের তাক। ডিটেকটিভ মাইমুরা এবং আমি নিজেদের মধ্যে অর্ধেক অর্ধেক করে বইগুলো ভাগাভাগি করে নিলাম। এরপর প্রতিটা বইয়ে একদম শুরুর পাতা থেকে শেষ পাতা পর্যন্ত খুঁজতে লাগলাম। ছবি, চিঠি, চিরকুট, যে কোনো কিছু থাকতে পারে এখানে। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো আমাদের। লেখকদের বাসায় বই বোঝাই থাকবে, এটাই স্বাভাবিক। খুঁজতে খুঁজতে পিসার হেলানো টাওয়ারের মতন বইয়ের হেলানো টাওয়ার বানিয়ে ফেললাম আমরা দুজনই। একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে ভুল বুঝেছিলাম আমি। যে ছবিটা দেখার জন্যে এত কষ্ট করতে হবে, সেই ছবিটা কেন রাখবে কেউ? নিশ্চয়ই এমন কোথাও রাখবে যেখান থেকে বের করে দেখতে বেশি ঝক্কি পোহাতে হবে না। মিস্টার ননগুচির ওয়ার্ড প্রসেসরটা যে টেবিলে রাখা, সেটার দিকে এগোলো মাকিমুরা। এমন ভঙ্গিতে চেয়ারে বসল যেন লেখালেখি শুরু করবে। ধরো আমি আমার নতুন উপন্যাসটা লিখছি, এ সময় তার কথা মনে হলো। সেক্ষেত্রে ছবিটা তো কাছাকাছি রাখব। ওয়ার্ড প্রসেসরটার ঠিক পাশের খালি জায়গাটার দিকে দেখালো মাকিমুরা। এমন একটা জায়গাও হতে পারে যেটা সহজে চোখে পড়বে না, কিন্তু হাত বাড়ানো দূরত্বে থাকবে। আশেপাশে নজর বুলাই মাকিমুরা। সামনেই একটা ডিকশনারি, যেটার ভেতরে অনেকগুলো বুকমার্ক রেখে দিয়েছে ননগুচি। হেসে সেটার দিকে হাত বাড়ালো মাকিমুরা। ওর অনুমান একদম সঠিক। 5টা বুকমার্কের মধ্যে একটা হচ্ছে কম বয়সী এক নারীর ছবি। রাস্তার পাশে একটা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আছে সে। সাদা কালো দাবার ছকের মতো নকশার একটা ব্লাউজ আর সাদা স্কার্ট তার পরনে। তার পরিচয় বের করতে খুব বেশি কষ্ট করতে হলো না। রাই হিদাকাকে দেখাতেই চিনে ফেলল। তরুণীর নাম হাতসুমি হিদাকা, কুনিহিতো হিদাকার মৃত স্ত্রী। হাতসুমির বিয়ের আগে নাম ছিল শিনোদা, আমাদের উদ্দেশ্যে বলল সে। প্রায় 12 বছরের সংসার ছিল ওদের। 5 বছর আগে সড়ক দুর্ঘটনায়
মারা যাবার আগ অবধি বিবাহিত ছিল ওরা। আমার সাথে হিদাকার যখন পরিচয় হয় ততদিনে মারা গেছে হাতসুমি। কিন্তু অ্যালবামগুলোতে ওর ছবি এতবার দেখেছি যে চেহারা মুখস্থ হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করলাম, ওই অ্যালবামগুলো আমরা দেখতে পারবো কি না? আমার কাছে নেই তো অ্যালবামগুলো। হিদাকার সাথে আমার বিয়ের পরপরই ওগুলো সহ হাতসুমির অন্যান্য সব জিনিসপত্র তার পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছিল ও। কানাডাতে আমরা যা যা পাঠিয়েছি সেখানে হয়তো কিছু জিনিস থাকতে পারে, আমি নিশ্চিত নই আসলে। তবুও খুঁজে দেখব। কানাডা থেকে ফেরত আসছে সবকিছু, কয়েকদিনের মধ্যেই জাপানে পৌঁছে যাবে। অ্যালবামগুলো কেন ফেরত পাঠালেন হিদাকা তা জানতে চাইলাম। ভ্রু কুঁচকে গেল রাইয়ের। আমার কারণেই হয়তো, কিন্তু সত্যি বলতে ছবিগুলো থাকলেও আসলে আমার কোনো সমস্যা হতো না। 12 বছর কিন্তু লম্বা সময়। প্রাক্তন স্ত্রীর কিছু স্মৃতিচিহ্ন রাখতেই পারত ও, কিন্তু রাখেনি হিদাকা। এমনকি এই বিষয়ে আমাদের মধ্যে কোনোদিন কোনো কথাও হয়নি। কে জানে, হাতসুমির কথা মনে হলেই হয়তো খারাপ লাগে ওর। আর আমিও কখনো বিষয়টা নিয়ে কিছু বলিনি। এমন তো নয় যে হাতসুমিকে নিয়ে কোনো প্রকার হিংসা কাজ করে আমার মধ্যে। আসলে কখনো দরকারই হয়নি এই ব্যাপারে কথা বলার। আমার কাছে মনে হলো রাই হিদাকা একটু বেশি চেষ্টা করছে এই বিষয়ে নিজেকে নির্মোহ প্রমাণ করার। তবে তার কোনো দরকার ছিল না। তার বক্তব্যে কোনো কিছু অস্বাভাবিক বা সন্দেহজনক ঠেকেনি আমার কাছে। তবে আমাদের কাছে তার স্বামীর প্রাক্তন স্ত্রীর ছবি কিভাবে এলো তা জানতে চাইল সে। কেসের সাথে ছবিটার কোনো সম্পর্ক আছে কি না সেটাও জিজ্ঞেস করল। এই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই আসলে, বললাম। আসলে ছবিটা বেশ অপ্রত্যাশিত একটা জায়গা থেকে হাতে এসেছে, তাই ভাবলাম একটু খোঁজ খবর নিই। অপ্রত্যাশিত জায়গা বলতে কি বোঝাচ্ছেন? বুঝলাম যে ভুল করে ফেলেছি। মাফ করবেন, কিন্তু এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে। তবে রাই হিদাকা ততক্ষণে অন্য ব্যাপারে ভাবতে শুরু করে দিয়েছে। হঠাৎই বিস্ময় ভর করল তার চেহারায়। মিস্টার নোনোগুচি কিছুদিন আগে বেশ অদ্ভুত একটা প্রশ্ন করেছিল আমাকে। কি প্রশ্ন? আমাদের ভিডিও টেপগুলো কোথায় সেটা জানতে চেয়েছিল। ভিডিও টেপ? ভেবেছিলাম হিদাকা যে ছবিগুলো সংগ্রহ করেছে সেগুলোর কথা বলছে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আসলে হিদাকা লেখার রিসার্চের জন্যে যে ভিডিওগুলো দেখত সেগুলোর কথা জানতে চায় সে। উপন্যাস লেখার জন্যে যে ভিডিওগুলো দেখতেন মিস্টার হিদাকা? হ্যাঁ, রিসার্চের জন্যে কোথাও গেলে প্রায়ই ভিডিও করে আনতো। মিস্টার নোনোগুচিকে কি বলেছিলেন আপনি? বলি যে টেপগুলো খুব সম্ভবত কানাডায় পাঠিয়ে দেওয়া হয়েছে। গোছগাছের সময় কাজ সংক্রান্ত সব কিছু হিদাকা নিজের হাতে সামলেছিল, তাই আমি আসলেই জানতাম না। নোনোগুচি কি বলেছিল এটা শুনে? বলেছিল কানাডা থেকে জিনিসগুলো ফেরত আসলে তাকে জানাতে। সে নাকি তার নিজের কাজ সংক্রান্ত কিছু টেপ ধার দিয়েছিল হিদাকাকে। টেপগুলো কিসের সেই ব্যাপারে কিছু বলেনি নোনোগুচি? মাথা ঝাঁকিয়ে মানা করে দিল রাই হিদাকা।
আপনার কি মনে হয় হাতসুমির ভিডিও ওগুলো? এ ব্যাপারে কোনো মন্তব্য করলাম না, শুধু বলে রাখলাম টেপগুলো ফেরত আসলে আমাকে জানাতে। শেষ প্রশ্নটা করলাম এরপর, এটা বাদে মিস্টার নোনোগুচি এমন কোনো কিছু কি জিজ্ঞেস করেছিল আপনাকে যেটা অদ্ভুত শোনায়? কিছুক্ষণ ইতস্তত করার পর মুখ খুলল রাই হিদাকা। কুনিহিকো শেষকৃত্যে নয়, নোনোগুচি বেশ কিছুদিন আগে জিজ্ঞেস করেছিল হাতসুমির কথা, তবে শুধুমাত্র একবার। কি জিজ্ঞেস করেছিল? দুর্ঘটনাটার ব্যাপারে। ও, দুর্ঘটনার ব্যাপারে আবার কি কথা? এবারেও কথা বলার আগে দ্বিধা ভর করল রায়ের চেহারায়, তবে নিজেকে দ্রুত সামলে নিল সে। বলেছিল তার ধারণা ওটা নিছক কোনো দুর্ঘটনা ছিল না। এটা হেলাফেলা করার মতো কোনো কথা নয়। তাকে খুলে বলতে বললাম ব্যাপারটা। সেটাই তো সমস্যা। এই বিষয়ে আর কোনো কথা বাড়ায়নি নোনোগুচি। হিদাকা কিছুক্ষণের জন্যে ঘর থেকে বের হয়েছিল, সেই সুযোগে মন্তব্যটা করে। কথাটা কেন উঠেছিল সেটা ভুলে গেছি, কিন্তু শব্দগুলো মাথায় গেঁথে আছে। কথাটা শুনে অবাক হলাম না। কারো হবু বউকে এই ধরনের কিছু বলা আসলেও অস্বাভাবিক। যদিও ওটা নিছক কোনো দুর্ঘটনা না হয়, তাহলে কি হয়েছিল? আপনি কি বলেছিলেন? আমি জিজ্ঞেস করি যে এমন একটা কথা সে কেন বলল। তখন তার চেহারা দেখে মনে হয় মুখ ফসকে বলে ফেলেছে কথাটা। আমাকে বিষয়টা ভুলে যেতে বলে অনুরোধ করে, যেন হিদাকাকে কিছু না জানাই। আপনি কি আপনার স্বামীর সাথে এই বিষয়ে কোনো আলাপ করেছিলেন? আসলে বলিনি, যেমনটা আপনাকে আগেও বলেছি। হাতসুমিকে নিয়ে কখনোই খুব একটা কথা হতো না আমাদের মাঝে। আর এমন একটা বিষয় নিয়ে হুটহাট কথা বলাও যায় না। এই বিষয়ে দ্বিমতের কোনো সুযোগ নেই।